তো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। ওকে, তো এর আগে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছি এবং তারও পরে আমরা পড়েছি কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা যদি একটু ফিরে দেখি তাহলে দেখব যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছিলাম তো সেই ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কি করেছিলাম, সমস্ত সিস্টেমগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছিলাম। একটা ক্যাটাগরিকে আমরা বলতাম ম্যাটার সিস্টেম, আর একটা ক্যাটাগরিকে আমরা বলতাম ওয়েভ অর রেডিয়েশন সিস্টেম। ঠিক আছে, তো ম্যাটার বলতে আমরা কি বুঝি? তা ম্যাটার হচ্ছে সে সমস্ত সিস্টেম যাদের একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে একটা পার্টিকুলার পজিশন আছে আর একটা পার্টিকুলার মোমেন্টাম আছে। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি ম্যাটার সিস্টেম। অর্থাৎ ম্যাটার সিস্টেম আর localized by their position and also localized by their momentum. অন্যদিকে ওয়েভের কিন্তু এই লোকালাইজেশন নেই, অর্থাৎ ওয়েভ কোনো একটা সময় লেট এই একই সময় অর্থাৎ টিআই সময়ে স্প্রেডস এভরিওয়্যার। ঠিক আছে, অর্থাৎ ওয়েভ বা রেডিয়েশন কোনো একটা অনেক জায়গায় ছড়িয়ে থাকতে পারে। ঠিক আছে, যেমন এখন যে আমরা কমিউনিকেট করছি, নিজেদের মধ্যে যে কমিউনিকেট করছি, অর্থাৎ আমি তোমাদের সঙ্গে যে কমিউনিকেট করছি, দিস ইজ ভায়া সাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি যে এই ওয়েভের পজিশনটা কোথায়, অ্যান্সার কি হবে তোমাদের তরফ থেকে? ওয়েভটা কোথায় আছে বলো? সব জায়গাতেই আছে। ঠিক আছে, যেখানেই আমি রিসিভার রাখবো, যেখানেই আমার ম্যাকবুককে রাখবো আমি, সেখানেই আমি রিসিভ করতে পারবো বা সেন্ড করতে পারবো আমার সিগন্যাল বা আমার যা যা পাঠানোর দরকার আছে। অর্থাৎ ওয়েভের কিন্তু কোনো পার্টিকুলার পজিশন নেই, পার্টিকুলার কোনো মোমেন্টামও নেই। ইট ইজ নট এ লোকালাইজড সিস্টেম লাইক দ্য ম্যাটার। তো সেই জন্য ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ম্যাটার এবং ওয়েভকে সম্পূর্ণ আলাদাভাবে অ্যানালিসিস করেছি। ম্যাটারের ক্ষেত্রে বা ম্যাটারের ডিনামিক্সের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট মেথোডোলজি ফলো করেছি। সেই বিশেষত সেই মেথোডোলজিটার মধ্যে কি আছে? নিউটনস ল বা লজ অফ মোশন, নিউটনস ল। ওকে, অন্যদিকে ওয়েভের ক্ষেত্রে আমরা ওয়েভ মেকানিক্স ফলো করেছি। তো ওয়েভ মেকানিক্সের যে মেন প্রিন্সিপাল এটা হচ্ছে ফেজ প্রোপাগেশন প্রিন্সিপাল। ঠিক আছে, ফেজ আগের স্লাইডে আমি বলছি। মানে সাপোজ এখানে যদি কোনো একটা সোর্স থাকে, এই সোর্স থেকে চতুর্দিকে আমি দেখব যে ওয়েভ স্প্রেড করছে। তো মিডিয়ামের পার্টিকেল গুলো যে সমস্ত মিডিয়ামের যে সমস্ত পার্টিকেল গুলোর এজ সেম, তাদের যদি লোকাস নেওয়া হয় সেটাকে আমরা বলতাম ওয়েভ ফ্রন্ট। আবার এই ওয়েভ ফ্রন্টটা কি হবে? পরপর প্রোপাগেট করে যাবে, যেটাকে বলে হাইগেন্স ওয়েভ ফ্রন্ট প্রিন্সিপাল। তো ওয়েভের ক্ষেত্রে আমরা সেই মেথোডোলজি ফলো করে থাকি, স্টাডি দা ফেজ প্রোপাগেশন প্রিন্সিপাল। ঠিক আছে, তো এইভাবে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা দুটো ক্যাটাগরির যে সিস্টেম নিয়েছি, তো তাদের দুটো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা ডিফারেন্ট মেথোডোলজি ফলো করি। তো আমি যদি ম্যাটার সিস্টেমের ক্ষেত্রে চলে আসি, সবচেয়ে সিম্পলেস্ট ম্যাটার সিস্টেম কোনটা আমরা বলতে পারবো? যে কোনো পয়েন্ট মাস, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ম্যাটার সিস্টেম। তো এখানে যদি আমরা নিউটনস ল ফলো করি, সাপোজ we are considering a point mass under constant force F equal to in one dimension mx double dot.
then x double dot is equal to f by m, which is suppose a, let it be constant, কারণ আমরা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করেছি। এখান থেকে আমরা কি পেতে পারি, আমি যদি একবার ইন্টিগ্রেশন করি x ডট, তাহলে কি হবে, এটি প্লাস সাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1. After another integration, you will find x as a function of time, which will be half of at square plus c1t plus another integration constant c2. So this will allow you to find or to express the position of a system as a function of time, যার ফলে আমরা বলে দিতে পারবো যে কোনো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ইনস্ট্যান্ট অফ টাইমে সিস্টেমটার পজিশন কি হবে, অর্থাৎ সিস্টেমটা কোথায় থাকবে। শুধু পজিশন নয়, আমি একে ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাবো, তাকে মাস দিয়ে গুণ করলে মোমেন্টাম পাবো, এনার্জি, সমস্ত কিছুকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো one can access all the dynamical variables from the Newtonian tool deterministically. ওকে, ডিটারমিনিস্টিক্যালি আমরা পেতে পারি, মানে এখানে আমরা কোনো কন্ডিশন লাগাচ্ছি, মানে কোনো প্রবাবিলিটি দিচ্ছি না যে ওখানে থাকতে পারে। আমাকে যদি বলা হয় যে আফটার 5000 ইয়ার্স পার্টিকেলটার পজিশন কোথায় হবে, আমরা ডেফিনেটলি বলতে পারবো উইথ ডিটারমিনিস্টিক অ্যান্সার। ঠিক আছে, একদম কনফার্ম অ্যান্সার আমরা এখানে বলতে পারবো। তো এই জন্য নিউটনিয়ান মেকানিক্সকে বা প্রিমিটিভ ক্লাসিক্যাল মেকানিক্সকে আমরা ডিটারমিনিস্টিক মেকানিক্সও বলে থাকি। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে দিস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 c2 দিস মাস্ট বি সাপ্লাইড, এটা আমাকে সাপ্লাই করতে হবে, and these are supplied from boundary conditions. Boundary condition কি? Suppose it is given that at t equals to t naught, x dot is equal to v naught. এই বাউন্ডারি কন্ডিশন ফলো করলে আমরা c1 পেয়ে যাব, তাই না? এখানে আমরা t এর জায়গায় t naught বসাবো, x dot এর জায়গায় v naught বসাবো, তাহলে c1 পেয়ে যাব। And the second boundary condition, let at t equal to t naught, x equal to x naught. এখানে আমি যদি আগে থেকে c1 পেয়ে যাই, তাহলে এইখানে সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন বসিয়ে দিলে আমি c2 পেয়ে যাব। So from this procedure you can fix the integration constant c1 c2, and after that you can do anything. Okay, you can access anything about the system, at least the you can access the dynamical observables of the system. একটা সিস্টেমের পুরো ডিনামিক্সটাকেই তোমরা অ্যাক্সেস করতে পারবে ডিটারমিনিস্টিক্যালি। ওকে, সো দিজ আর বেসিক্যালি দ্য নিউটনিয়ান টুলস টু স্টাডি সাচ সিস্টেম। একটা সিস্টেমকে স্টাডি করার ক্ষেত্রে এটাই বেসিক্যালি কিন্তু নিউটনিয়ান টুল আর কি। তো এক্ষেত্রে আমি যদি বাউন্ডারি কন্ডিশনটাকে x ইকুয়াল টু x নট আর x ডট ইকুয়াল টু v নট না বলে আমি যদি বলি যে সাপোজ p ইকুয়াল টু p নট, ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইফ ইউ নো দ্য পেয়ার অফ ভ্যারিয়েবলস x নট p নট দেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য এভরিথিং। ঠিক আছে, অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন গুলোকে আমি পজিশন মোমেন্টামের আকারে প্রকাশ করতে পারি। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে কোন একটা সিস্টেম টি নট সময়ে তার পজিশন x নট এবং মোমেন্টাম p নট, সেই সিস্টেমটা t1 সময়ে তার পজিশন x1 হতে পারে,
মোমেন্টাম p1 হতে পারে, অন্য কোনো সময়ে সেটা x2 p2 হতে পারে, বা ইন জেনারেলি xi pi হতে পারে, যে কোনো আরবিটারি ti টাইম। So these boundary conditions are not unique. Okay, there may be infinite number of possible boundary conditions. So here you can draw some variation graph between x and p, and the points containing this graph, এই গ্রাফটা যে সমস্ত পয়েন্টকে ধরে আছে তারা প্রত্যেকেই কিন্তু একটা করে xi pi দেবে, x1 p1 x2 p2 etc etc এগুলো দেবে, যেগুলোকে আমরা সিস্টেমটার বাউন্ডারি কন্ডিশন হিসেবে ইউজ করব এবং নিউটনিয়ান টুল ফলো করে তার মেকানিক্সটাকে অ্যাক্সেস করতে পারবো বা ডিনামিক্সটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো ইন ক্লাসিক্যাল মেকানিক্স any system can be uniquely represented, any system can be uniquely represented by its H phase. এটাকে বলা হয় ফেজ স্পেস অফ দ্য সিস্টেম। ওকে, এগুলো তোমাদের জানা, আমি কুইকলি এই জন্য বলার চেষ্টা করছি। আর ওয়েভের ক্ষেত্রে আমরা ফেজ স্পেস ড্র করতে পারি না, ওয়েভের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে ফেজ প্রপাগেশন প্রিন্সিপাল ফলো করতে। ওকে, তো এইভাবে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ম্যাটার এবং ওয়েভ সিস্টেমকে ডিফারেন্ট ভাবে স্টাডি করেছি। অন্যদিকে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে যাব, উই হ্যাভ দ্য জেনারেলাইজেশন অফ দ্য সিস্টেমস, মানে ম্যাটার এবং ওয়েভকে আমরা জেনারেলাইজ করব এবং তাদেরকে আমরা তাদের ওয়েভ নেচার দ্বারা এক্সপ্রেস করব। ইউ ক্যান অ্যাসাইন এ ইউনিক ওয়েভ ফাংশন উইথ এভরি সিস্টেম। সেখানে আমরা প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য অবজারভেবলস আমরা করেছি। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে ইন্টারপ্রিটেশন গুলো বা এই যে টুল গুলো আমরা মেনশন করলাম বা করছি, দিস ইজ ওকে ফর some few number of particles. Okay, suppose you have a 2 body system, 3 body system, 4 body system, 10 body system, it is manageable. Okay, if you have some 10 body system, you can manage it by normal classical mechanics or normal quantum mechanics. Okay, but consider a thermodynamic system. Okay? A thermodynamic system. For example, suppose a bowl of hydrogen gas. So 2 gram of hydrogen, it contains 6.022 into 10 to the power 23 number of molecules. So that's a huge number of particles contained in a single system. Okay, so for such system like this, a bowl of hydrogen gas, you cannot manage it or you cannot access the dynamics like the previous way. আগের মেথোডোলজি ফলো করে তোমরা কিন্তু এই ধরনের সিস্টেমকে স্টাডি করতে পারবে না। তার কারণটা কি? তাহলে তোমাকে এতগুলো নিউটনস ল লিখতে হবে, মানে যদি 3D তে ধরি তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 3, এতগুলো ইকুয়েশন আমাকে লিখতে হবে, নিউটনস ল লিখতে হবে। আর তারপর তোমাকে কি করতে হবে, এত সংখ্যক ফেজ স্পেস ড্র করতে হবে। ঠিক আছে, এত সংখ্যক ফেজ স্পেস ড্র করতে হবে। দিস ইজ ইম্পসিবল। এতগুলো ফেজ স্পেস ড্র করে তারপর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিনামিক্যাল ভ্যারিয়েবল গুলোকে, ডিনামিক্যাল অবজারভেবল গুলোকে অ্যাক্সেস করে সিস্টেমটাকে স্টাডি করা, ইজ ইট পসিবল? কারোর পক্ষে কি সম্ভব? বলো। স্যার মেশিনের পক্ষে তো সম্ভব, এখন তো এআই দিয়ে অসংখ্য ক্যালকুলেশন, এআই অ্যাকচুয়ালি এআই করুক আর যাই করুক, সেটা তারও কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, তাকে কিছু ইনপুট দিলে সে সেটা
করতে পারবো। আগে মানুষকে তো সেটা সেই মানে সেই অ্যালগোরিদমটা তাকে দিতে হবে যে মলিকিউল গুলো কে কেমন ফোর্স ফিল করছে, ঠিক আছে, তার ইনিশিয়াল কন্ডিশন কি, এগুলো তো সরাসরি আর এআই এক্সপেরিমেন্ট করবে না ল্যাবের মধ্যে। তাকে ডেটা দিলে তারপর সে হয় করতে পারে, ক্যালকুলেশন গুলো ফাস্টার করতে পারে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। সো দিস ইজ ইম্পসিবল। তাহলে আগের মতো করে আমরা কিন্তু একে স্টাডি করতে পারবো না। এরকম একটা সিস্টেম যেখানে এত হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে, তাদের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। ইভিন ইফ ইউ গো টু দ্য কোয়ান্টাম মেকানিক্স, তুমি বলবে না আমি ক্লাসিক্যাল মেকানিক্স করব না, আমি কোয়ান্টাম মেকানিক্সে যাব। তো কোয়ান্টাম মেকানিক্সে হলেও সেখানে আমি একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবো, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যখন সেপারেশন অফ ভ্যারিয়েবল করব, এতগুলো এতগুলো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন আসবে, ঠিক আছে, এতগুলো শ্রোডিঞ্জার ইকুয়েশন আসবে। দ্য সেম প্রবলেম। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ইকুয়েশনের জন্য যে প্যারামিটার গুলো সেগুলো আমরা পাবো না, মানে এত ভেতরে গিয়ে প্রত্যেকটা পার্টিকেলের ইনিশিয়াল কন্ডিশন, তার এ কত, তার কার কত পোটেনশিয়াল এনার্জি, এটা করা সম্ভব না। সো ফর সাচ সিস্টেমস উইথ লার্জ নাম্বার অফ পার্টিকেলস, মানে যদি বলি টোটাল n নাম্বার অফ পার্টিকেল আছে, n ইজ ভেরি হিউজ, theoretically it will go to infinity. For this case you have to study or you have to take refuge to statistical mechanics or statistical physics. এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স ইউজ করি। তো এখানে কি করা হয় অ্যাকচুয়ালি, এখানে যেটা করা হয়, একটা সিস্টেম নেওয়া হলো, এই সিস্টেমের সাপোজ n নাম্বার অফ পার্টিকেল আছে, বাইরে থেকে আমরা দেখছি যে সিস্টেমটার টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে n, টোটাল এনার্জি সাপোজ E, ওকে, এরকম আরো কিছু ভ্যারিয়েবল যেগুলো আমরা বাইরে থেকে মেজার করতে পারি সেগুলো আমরা জানি, ঠিক আছে। দিস n e এগুলোকে বলা হয় কি অ্যাক্সেসিবল প্যারামিটারস। যেমন সমস্ত থার্মোডিনামিক প্যারামিটার যেগুলো, সমস্ত কিছুই কিন্তু অ্যাক্সেসিবল প্যারামিটারস। থার্মোডিনামিক প্যারামিটারস এগুলো সব কটা কিন্তু অ্যাক্সেসিবল প্যারামিটারস। যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, অল আর দ্য অ্যাক্সেসিবল প্যারামিটারস। তো একটা সিস্টেমের, একটা পুরো সিস্টেম অফ পার্টিকেলসকে আমি তার অ্যাক্সেসিবল প্যারামিটার দ্বারা তার স্টেটটাকে ডিফাইন করতে পারি, ওকে। সো স্টেট অফ এ সিস্টেম defined by these accessible parameters, okay, defined by accessible parameters. These states are called, these are called macro state. ওকে, যেমন থার্মোডিনামিক স্টেট যেগুলো আমরা বলি না, যে সাপোজ দ্য থার্মোডিনামিক স্টেট ইজ পিভিটি এক্সেট্রা এক্সেট্রা, দিজ আর দ্য ম্যাক্রো স্টেট, ওকে। তো এই জন্য থার্মোডিনামিক্স কে বলা হয়, থার্মোডিনামিক্স একে বলা হয় কি ম্যাক্রোস্কোপিক ডিনামিক্স। This is macroscopic. Why macroscopic? Because it deals with the macro state of a system, the state which is defined by
দিজ অ্যাক্সেসিবল প্যারামিটার, টেম্পারেচার, এই টিসিটিসি। মানে আমি বাইরে থেকে দেখছি যে সিস্টেমটার টোটাল নাম্বার অফ পার্টিকেল এত, টোটাল এনার্জি। এবার আমি যদি ভেতরে যাই, সিস্টেমটার ভেতরে গিয়ে দেখি, দেখা যাবে যে সাপোজ n1 নাম্বার অফ পার্টিকেল E1 এনার্জি নিয়ে আছে, n2 নাম্বার অফ পার্টিকেল E2 এনার্জি নিয়ে আছে, এরকম করে সাপোজ n এর নাম্বার অফ পার্টিকেল En এনার্জি নিয়ে আছে। সো দিস ইজ দ্য ইন্টারনাল ম্যাটার। ঠিক আছে, ভেতরে তাদের যে ডিস্ট্রিবিউশন, যে কেমন কোন পার্টিকেল কত এনার্জি নিয়ে আছে, সেটা হচ্ছে তার মাইক্রোস্কোপিক ডেকোরেশন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক ডেকোরেশন। তো আমি লেট ডিফাইন এ ম্যাক্রো স্টেট, define a macro state by suppose total number of particle n। ঠিক আছে, একটা সিস্টেমের এখানে সাপোজ n নাম্বার অফ পার্টিকেল আছে and n is huge. Of course, the primary condition for applying this tool, it is n is huge. Okay, এবারে এখানে বাকি সমস্ত প্যারামিটার, সাপোজ x is any প্যারামিটার, এর কি করা হয়, এর এভারেজ নিয়ে নেওয়া হয়। ওকে, so in statistical mechanics we can deal with the average value of any observable। ঠিক আছে, কোন অবজারভেবলের এভারেজ নিয়ে আমরা কিন্তু ডিল করতে পারি। তাহলে এভারেজ আমরা কিভাবে নিয়ে থাকি, আমরা সাপোজ এক্স এর এভারেজ নিচ্ছি, এক্স বার, যে সাপোজ আমি যা দেখলাম যে n1 নাম্বার অফ পার্টিকেলের এক্স এর ভ্যালু x1, n2 নাম্বারের x2, এই করে করে সাপোজ nn xn বাই টোটাল n1 প্লাস n2 প্লাস এরকম করে করে টোটাল সাপোজ n, এভাবে আমরা এভারেজ করে থাকি, তাই তো। এবার টোটাল নাম্বার অফ পার্টিকেল আমি ধরলাম n, তাহলে আমরা এটাকে লিখতে পারি n1 বাই n x1, n2 by n x2, n3 by n x3, and it will go to nn by n xn. Okay, so this is summation over I from 1 to n, ni by n of xi, right? Now what is ni by n? সাপোজ এখানে টোটাল n নাম্বার অফ পার্টিকেল আছে, তার মধ্যে ni সংখ্যক পার্টিকেলের x এর ভ্যালু x। এবার যদি বলা হয় যে ওখান থেকে আমি চোখ বন্ধ করে একটা মলিকুল তুলে নিলাম, দিয়ে বললাম যে এর x এর ভ্যালু xi হবে, তার প্রবাবিলিটি কত না, দিস ইজ নাম্বার অফ ইভেন পয়েন্ট বাই নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস। সো দিস ইজ e of xi into xi। ওকে, ঠিক আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান ইউ ডিল উইথ দ্যাট? ক্যান ইউ ফাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি p of xi? ক্যান ইউ ফাইন্ড ইট? যেখানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ পার্টিকেল আছে, সেখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজাল্টের প্রবাবিলিটি কি করে বার করব? বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে দেখি যদি ni সংখ্যকের xi, x এর ভ্যালু xi হয়, তাহলে ni বাই n। বাট এই মেজারমেন্টটা কি করা সম্ভব? সো দিস ইজ নট পসিবল। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে হাউ ক্যান ইউ ডিল উইথ দ্যাট? এটা বোঝার জন্য আমাকে ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে যেতে হবে, যে প্রবাবিলিটি ডেফিনেশন। ওকে, প্রবাবিলিটি ডেফিনেশন কি? সাপোজ কোনো একটা ইভেন্ট এ, এটা ঘটার প্রবাবিলিটি
এটাকে আমরা কি লিখে থাকি, সাপোজ na is the number of event point by total number of element in sample space. ফর এক্সাম্পল, আমরা যদি একটা কয়েনকে টস করে থাকি, ঠিক আছে, তো তার হেড পড়ার প্রবাবিলিটি কত? হাফ। হাফ। এল পড়ার প্রবাবিলিটিও হাফ। তার মানে কি, আমি যদি হোয়াট ডাজ ইট মিন, আমি যদি টস করি সে তো আইদার হেড পড়বে না হয় টেল পড়বে, তাই না? হাফ হাফ তো পড়বে না। তাহলে হোয়াট ডাজ ইট টেল, মানে এটা কি বলা হচ্ছে এর দ্বারা, মানে প্রবাবিলিটি থেকে আমরা কি অ্যাক্সেস করতে পারছি? একটা কয়েনের টস করলে হেড পড়ার প্রবাবিলিটি হাফ, ইটস ওকে। তো প্র্যাকটিক্যালি তাই হয় না, কিন্তু বলা হচ্ছে যে যদি আমি এন নাম্বার অফ টাইমস টস করি উইথ এন বি ভেরি হাই, এন টেন্ডস টু ইনফিনিটি, তখন দেখা যাবে যে আমার থিওরিটিক্যাল যে রেজাল্ট হাফ, সেই দিকে কিন্তু ওটা টেন্ড করছে। তো এখানে আমি যেহেতু হিউজ নাম্বার অফ পার্টিকেল নিয়েছি, সেক্ষেত্রে আমি না প্রত্যেকটা পার্টিকেলের উপর আলাদা আলাদা মেজারমেন্ট না করে আমি সাপোজ এন বার, ওকে, আমি সাপোজ এন টাইমস আমি কি করলাম, মানে একটা স্যাম্পল নিলাম, ওকে, এই স্যাম্পলে সাপোজ গ্যাসটা আছে, ওকে, সিস্টেমটা আছে, এখানে আমি এন নাম্বার অফ স্যাম্পল তুললাম, আমি চোখ বন্ধ করে এন নাম্বার অফ স্যাম্পল তুললাম, দিয়ে মেজার করলাম, তাতে দেখা গেল যে এন আই নাম্বার অফ টাইমস আমি এক্স আই পেয়েছি। আগেরটা কি ছিল, এন আই নাম্বার অফ পার্টিকেলের ভ্যালু ছিল এক্স আই, দিস ইজ দ্য ক্লাসিক্যাল ওয়ান। বাট ইন এক্সপেরিমেন্টাল বেসিস আমি সাপোজ এন নাম্বার অফ টাইমস এক্সপেরিমেন্টটা করেছি, মানে এন নাম্বার অফ ট্রায়ালস নিয়েছি, তার মধ্যে এন আই নাম্বার অফ টাইমস এক্স আই পেয়েছি। সো এগেন, বা আমি যদি আলাদা ভাবে বলি যে সাপোজ এন আই টিলডা টাইমস পেয়েছি, তাহলে এগেন এন আই টিল টোটাল এন টিলডা বার এক্সপেরিমেন্ট করেছি, সো এন আই টিলডা বাই এন, এগেন ইট উইল বি পি অফ এক্স আই। And if you take n tilde to be infinity, this will n tilde, sorry, ni tilde by n, this will tend to n tilde, this will tend to ni by n, right? বুঝতে পেরেছো? তো স্ট্যাটিস্টিক্স এই বিষয়টা করা হয়। স্যার ওইটা আগে বলুন নিচেরটা, ওইখানে পার্টিকেলটাকে ভ্যারি করা হয়েছে আর এখানে পার্টিকেলটা ভ্যারি করা হয়নি, এখানে বলা হচ্ছিল যে ni নাম্বার অফ পার্টিকেলের এক্স এর ভ্যালু এক্স আই, এখানে কি করা হলো না টোটাল এন টিলডা টাইমস স্যাম্পল তুলে এক্সপেরিমেন্ট করা হলো, র্যান্ডমলি স্যাম্পল তুললাম, তার মধ্যে এন আই টিলডা টাইমস আমি এক্স আই পেলাম, তো সেক্ষেত্রেও কিন্তু প্রবাবিলিটি উইল বি দ্যাট ইফ এন টিলডা মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট বি ইনফিনিটি, ঠিক ওই টস করার মতো, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তো এই বিষয়টা অ্যাকচুয়ালি করা হয়, এটা জাস্ট আমি এক্সাম্পল বললাম, আমরা পরে দেখবো যে ম্যাথমেটিক্যালি এই বিষয়টাকে কি করে অ্যাসেম্বল করতে পারি, যে এই দিস আইডিয়াস ক্যান বি, হাউ ক্যান উই ইনকর্পোরেট দিস আইডিয়াস ইন আওয়ার ম্যাথমেটিক্যাল টুলস অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তার আগে তাহলে আমরা দেখলাম কি, যে এক্স এভারেজ দিস ইজ ইকুয়াল টু সামেশন ওভার আই ই অফ এক্স আই ইন্টু এক্স আই। Okay, again you can normalize it as the total probability b1, quantum mechanics এ যেভাবে নরমালাইজ করে থাকি, the same to same procedure. Okay, now if you take n to be very high, usually in large number of particle, okay, সেখানে এই যে xi গুলো এগুলো কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, এভাবে ডিসক্রিট থাকবে না, x1 x2 x3 এরকম ডিসক্রিট থাকবে না। কিরকম, সাপোজ তোমরা এখানে কতজন আছো, 1 2 3 4 5 6 7 8, আমাকে নিয়ে 8 জন, সাপোজ 8 জন মিলে আমরা একটা এক্সাম দিতে গেছি, তো
তো 10 মার্কসের এক্সাম, তো এখানে আমরা কেউ 1 পেয়েছি, কেউ আমি 1 পেয়েছি, তোমরা কেউ 9, 8, 10 যে যা পেরেছো পেয়েছো। তো ডিফারেন্ট রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, এখানে আমরা ধরো 100 কোটি জন লোক পরীক্ষা দিতে গেছি, তাহলে যে নাম্বার অফ মানে আউটকাম গুলো যেগুলো, সেগুলো যেমন কেউ 1 পাবে, কেউ 1.01ও পেয়েছে, কাছাকাছি চলে আসে, ঠিক আছে। সো the possible results, possible outcomes xi, they will be continuous. So in that case আমরা ওই x1, x2, x3, xn এভাবে বলতে পারবো না। তার জায়গায় আমাকে বলতে হবে যে x থেকে x প্লাস dx এই এলিমেন্টারি রেজাল্ট পাওয়া যাবে, তার প্রবাবিলিটি সাপোজ dpx, and with that you can make this as a integration x of dpx by integration of dpx given some limit of x from a to b in the both integration. ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা বিষয়টা? হুম, ঠিক আছে। তাহলে এক্স এভারেজ কি হচ্ছে? ইন্টিগ্রেশন a to b x d of px by integration a to b d of px. Now d of px you can write it dp by dx into dx. Okay, so এই যে dp by dx এটাকে আমি ধরলাম যে সাপোজ fx dx। ওকে, তাহলে আমরা এখানে পুট করতে পারি x fx dx by integration a to b fx dx. Okay, what is this fx? fx is, আমি যদি ওয়ার্ডিং এ লিখি তাহলে কি হচ্ছে, probability of getting result between x and x plus dx per unit range. পার ইউনিট রেঞ্জ মানে এই dx দিয়ে ভাগ করে দিয়েছি বলে, dpx ছিল তাকে dx দিয়ে ভাগ করেছি। dx রেঞ্জের জন্য প্রবাবিলিটি dpx, ইউনিট রেঞ্জের জন্য dp বাই dx। ওকে, তো এই যে f of x এটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউশন ফাংশন। Okay, this is called distribution function. So in statistical mechanics this is very important, this distribution function is very important. If you can describe the distribution function then you can access everything. Okay, মানে statistical mechanics এর যদি বলা যায় যে মেন পারপাসটা কি, to you have to obtain the distribution function. ওটা একটু বুঝতে পারলাম না, হ্যাঁ এটা কি করে, মানে আমি dpx by dx কে fx ধরেছি, এই যে লিখেছি না probability of getting result between x and x plus dx per unit range, এটাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলছি। কেন বলছি? কারণ অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশন ফাংশনই অ্যাকচুয়ালি বলে দেবে যে এভারেজটা কেমন হবে। আমি তো আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মেজারমেন্ট করতে যেতে পারবো না। আমাকে যদি বলে দেওয়া হয় যে কিভাবে পার্টিকেল গুলো ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে আমি এভারেজটা বের করে নেব। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন একটা গ্রামে সাপোজ 1000 জন আছে, ঠিক আছে। এবারে প্রত্যেক বাড়ির ইনকাম যদি আমাকে, মানে প্রত্যেক ব্যক্তির ইনকাম কত তার এভারেজ করতে বলা হলো, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেক লোককে ডেকে তার ইনকাম কত সেটা আমাকে ডেটা নিতে হবে ক্রস এক্সামিন করে, তারপর তাকে এভারেজ করলে আমি পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাব। তো সেটা 1000 জনের ক্ষেত্রে সম্ভব, কিন্তু যদি খুব হিউজ এ বলা হয় যে 1 crore লোক, এক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। কিন্তু এবারে আমাকে বলে দেওয়া হলো, কি বলে দেওয়া হলো যে সাপোজ 1 crore লোক আছে, তো এরকম বলে দেওয়া হলো যে
প্রথম জনের চেয়ে দ্বিতীয় জনের ইনকাম 0.1 গুণ, মানে সরি 1.1 গুণ। এইভাবে ইনকামটা ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে আমরা কি লিখবো? 1 ইন্টু 1.1 প্লাস 1.1 এর স্কোয়ার প্লাস 1.1 এর কিউব, এই করে করে যতজন আছে বাই টোটাল 1 ক্রোর। এটাও আপ টু যাবে 1 ক্রোর অব্দি। তাই তো আলটিমেট লাস্টের রেজাল্টটা কি আসবে? 1.1 হোল টু দি পাওয়ার 1 ক্রোর। এবার এর ফর্মুলা আমরা জানি, 1 ইন্টু এটা টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস, মানে 1.1 মাইনাস 1, অর্থাৎ এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট জানি না, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে অ্যাক্সেস করতে পারি? যদি আমাকে বলে দেওয়া হয় যে হোয়াট ইজ দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, সো দিস এফেক্টস কন্টেন্টস দিস সিগনেচার অফ দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, যে পার্টিকেল গুলোর মধ্যে এক্সটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, অর্থাৎ কোন পার্টিকেলের এক্স কেমন হবে তার তো একটা নেচার সে ফলো করছে। হ্যাঁ, সিস্টেমটা একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করছে, প্যাটার্ন ফলো করে তাদের এক্স ভ্যালু গুলো আছে। তো সেইটা যদি কোনোভাবে আমরা অ্যাক্সেস পারি, তবে আমি উইদাউট ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আমরা কিন্তু এভারেজটা বা সমস্ত কিছু ডিনামিক্যাল ভ্যারিয়েবল গুলোর এভারেজ আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেই সিগনেচার মানে সেই প্রপার্টি গুলো কন্টেন্ট করে আছে এই এফএক্স, এই জন্য এটাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলা। তোমরা আগে পড়েছো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, এখানে অ্যাকচুয়ালি ভেলোসিটি কিভাবে ডিস্ট্রিবিউটেড হতো পার্টিকেল গুলোর মধ্যে, এই যে এফ অফ ভি ইকুয়াল টু 4 pi v square into the power minus b v square some constant a cube, এইভাবে ডিস্ট্রিবিউটেড ছিল। তো এটা যখন আমি জেনে গেছি, তার জন্য আলাদা করে আর মেজারমেন্ট করতে হবে না, আমি এখান থেকে ভি এভারেজ, ভি আর এম এস, ম্যাক্সিমাম প্রবাবল স্পিড বের করে ফেলেছিলাম, তাই না? তো এই হচ্ছে প্রসিডিউর, এই জিনিসটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করা হয়। স্যার হুম, একটা কোশ্চেন স্যার, আপনি এফ অফ এক্সটা বের করলেন এবং এখানে আপনি ধরেছেন এফ অফ এক্সটা বের করিনি, আমি বললাম যদি এফ অফ এক্সটা জানি তাহলে এটা করতে পারি। না না সেটা না, ওই আপনি এক্সটা কন্টিনিউয়াস বলে তো আপনি বললেন, মানে মানে ফাংশন আকারে আসবে, কিন্তু স্যার ধরুন সব কন্টিনিউয়াস হলো না, ধরুন আমি এরকম পার্টিকুলার কন্টিনিউয়াস হলো না, এরকম আছে তো, যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেমন ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তো আমরা এরকম তখন কি এরকম ফাংশন আকারে পাবো আমি, তাহলে মানে এরকম হয় যে সাপোজ একজন ড্রাঙ্কেন পারসন টস করে করে হাঁটাহাঁটি করছে, হেড পড়লে এদিকে যাবে, টেল পড়লে এদিকে আসবে, দিয়ে বলা হলো যে টোটাল এন নাম্বার অফ স্টেপ নেওয়ার পর সে টোটাল বাম দিকে কত গেছে, এরকম হয় এনসিএন কত হয়, এটা পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন, এটা হয়। এটা যেমন ডিসক্রিট একটা ডিস্ট্রিবিউশন, এটা ডিসক্রিট। অর্থাৎ নেচারটা ডিসক্রিট হলে তার সেরকম প্যাটার্ন ফলো করবে। আমার তো ডিসক্রিট কন্টিনিউয়াস নিয়ে বিষয়টা নয়, যে পার্টিকেল গুলোর কোন প্যাটার্ন ফলো করে তারা ওগুলোকে অকুপাই করে আছে, অর্থাৎ ওই ভ্যালু গুলো তাদের আছে, সেই নেচারটা জানতে পারাটাই হচ্ছে আসল বিষয়। যেমন এক্ষেত্রে যদি এরকম ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, তখন আমরা কিন্তু করেছো তোমরা র্যান্ডম ওয়াক প্রবলেম করেছো তো, এখানেও আমরা এন এর এভারেজ নিতে পারি, এন স্কোয়ারের এভারেজ নিতে পারি, মানে আরএমএস ভ্যালু নিতে পারি, সবকিছুই করতে পারি যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমাকে তাহলে এই যে এফ এফ এক্স যেটা বলছি, দিস ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাকচুয়ালি কন্টেইনস দ্য প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন, সেটা জানতে পারলেই কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে সবকিছু করতে পারি। অ্যান্ড দিস প্যাটার্ন it depends on the nature of the constituent particle, depends on the nature of constituent particles.
অর্থাৎ পার্টিকেল গুলোর নেচার যেমন হবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশনও তাই হবে। হ্যাঁ, যেমন আইডিয়াল গ্যাস পার্টিকেলের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন অন্যরকম, বোসন ফার্মিয়নের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন অন্যরকম। তো আমার কাজ হবে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করা। ওকে, তবেই কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ফলো করতে পারবো। ওকে, আচ্ছা, নেক্সট আর একটা জিনিস হচ্ছে মাইক্রোস্টেট। হ্যাঁ, মাইক্রোস্টেট আসার আগে আমি আরেকটু তোমাদের জিজ্ঞেস করতে চাই, তাহলে বিষয়টা ক্লিয়ার যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা কি করতে চাইছি? আমাদের কাজ হবে কোনোভাবে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করা। তার নির্দিষ্ট প্রসিডিওর আছে অফকোর্স, সেগুলো আমরা ফলো করব, কিন্তু এই হচ্ছে বিষয়, আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এই জিনিসগুলো করে থাকি। নেক্সট যেটা হচ্ছে মাইক্রোস্টেট। ঠিক আছে, মাইক্রোস্টেট কি? সাপোজ আমি যেটা বললাম যে কোনো একটা সিস্টেম নিয়েছি, এই সিস্টেমে টোটাল এনার্জি, টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, টোটাল এনার্জি ই, দিস ইজ দ্য মাইক্রোস্টেট। এটা মাইক্রোস্টেট নয়, সরি, এটা হচ্ছে ম্যাক্রোস্টেট। ওকে, বাট আন্ডার দিস ম্যাক্রোস্টেট দেয়ার মে বি ডিফারেন্ট ইন্টারনাল ডিস্ট্রিবিউশন, তাই না? মানে এখানে যে কনস্টিটিউয়েন্ট মলিকিউল গুলো আছে তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডেকোরেশন নিয়েও এই জিনিসটাকে স্যাটিসফাই করতে পারে। তো সেই প্রত্যেকটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনকে আমরা বলবো একটা করে মাইক্রোস্টেট। ওকে, এক্সাম্পল দিলে বোঝা যাবে। এ মাইক্রোস্টেট, সরি, এ ম্যাক্রোস্টেট, a macrostate contains a set of microstates. ওকে, যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা ইলেকট্রনের ডাইপোল মোমেন্ট, সাপোজ মিউ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ। এবার স্পিন আপ পার্টিকেলের ক্ষেত্রে মিউ জেড কত হয়? মিউ জেড হয়ে যায় প্লাস মিউ, আর স্পিন ডাউনের ক্ষেত্রে হয়ে যায় মাইনাস মিউ। এটা আপের ক্ষেত্রে, এটা ডাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন একটা ইলেকট্রনকে যদি আমি বি ম্যাগনেটিক ফিল্ডে দিয়ে দিই তাহলে এনার্জি কত হয়? মাইনাস মিউ ডট। ওকে, তাহলে আপ স্পিনের ক্ষেত্রে কি হবে? মাইনাস মিউ বি, আর ডাউন স্পিনের ক্ষেত্রে কি হবে? প্লাস মিউ। এবারে এখানে আমি তিনটে স্টেটের কথা বলছি, এরকম তিনটে স্টেট, 1 2 3, এটা একটা, আর এটা একটা। তিনটে কেসে এর এন কত? 3। এনার্জি কত? মাইনাস মিউ বি, মাইনাস মিউ বি, প্লাস মিউ বি, মানে মাইনাস মিউ। এক্ষেত্রে এন কত? 3। এনার্জি কত? মাইনাস মিউ। এক্ষেত্রেও এন কিন্তু 3, ই কত? মাইনাস মিউ। অর্থাৎ তিনটে ডিফারেন্ট ডেকোরেশন যাদের ম্যাক্রোস্টেট প্যারামিটার একই। ঠিক আছে, তাহলে এই দিজ আর দ্য মাইক্রোস্টেটস আন্ডার দ্য সেম ম্যাক্রোস্টেট। ওকে, দিস n ইকুয়াল টু 3, e ইকুয়াল টু মাইনাস মিউ বি, এই ম্যাক্রোস্টেটের আন্ডারে তিনটে মাইক্রোস্টেট আছে। ঠিক আছে, তো এটাকে আমরা মাইক্রোস্টেট বলবো। এবার বিষয় হচ্ছে, এটা একটা সিস্টেম। সাপোজ এখানে বলে দেওয়া হলো n ইকুয়াল টু 3 আর e ইকুয়াল টু মাইনাস মিউ। এবার যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এখানে কোন মাইক্রোস্টেটটা আছে, এই যে তিনটে মাইক্রোস্টেটের কথা আমি বললাম, এর মধ্যে এখানে কোনটা আছে? এখানে তো যে কোনো একটা থাকতে পারে একসঙ্গে, তো এখানে কোনটা আছে এই তিনটের মধ্যে? তোমার অ্যান্সার হওয়া উচিত যে তিনজনই ইকুয়ালি প্রবাবল।
হ্যাঁ, প্রত্যেকের থাকার প্রবাবিলিটি সেম, অল আর ইকুয়ালি প্রবাবল, প্রত্যেকের থাকার সম্ভাবনা একের থেকে। So this is the very important postulate in statistical mechanics. All the microstates under a given macrostate are equally probable, যেটাকে বলে priori probable approximation, priori probability, অর্থাৎ all the microstates under a given macrostate will be equally probable। ঠিক আছে, এবারে আমি এর ম্যাথমেটিক্স গুলো পরের ক্লাসে আসবো, যে এগুলো থেকে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি, এই আইডিয়া গুলো থেকে আমরা কি কি ডেভেলপ করতে পারি। আচ্ছা, তাহলে আমি একটা সিস্টেম নিলাম, যে সিস্টেমের এনার্জি হচ্ছে ই, সাপোজ হারমোনিক অসিলেটর। তো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে? ই স্কোয়ার বাই 2m প্লাস হাফ অফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখানে আমি যদি এক্স প্লট করি, এখানে যদি পি প্লট করি, তাহলে ফেজ স্পেসটা কেমন হবে? ইলিপ্টিক্যাল ফেজ স্পেস হবে। এবার এই ফেজ স্পেসের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এ ই সেম, এনার্জি সেম, ই কনস্ট্যান্ট, কিন্তু প্রত্যেকের এক্স পি আলাদা, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্স আই পি আই। ঠিক না ভুল? ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা ডিফারেন্ট ফেজ পয়েন্ট, এরা কিন্তু সেম ম্যাক্রোস্টেটকে ডিনোট করছে, কারণ প্রত্যেকটা পয়েন্টের জন্য ই সেম। ওকে, প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে ই সেম। তাহলে একই ম্যাক্রোস্টেটের আন্ডারে এই যে ডিফারেন্ট ফেজ পয়েন্ট, দিস ইজ দ্য কালেকশন অফ মাইক্রোস্টেট, কালেকশন অফ মাইক্রোস্টেটস। এইটাকে বলা হয় কি? এনসেম্বল। So ensemble are the set of microstates under a given macrostate, and how can you find it? কোথা থেকে পাবে? This is the collection of phase points, তাই না? তো এই হচ্ছে ensemble। ওকে, তো আজকে এই অবধি থাকবে। পরের ক্লাসে আমরা এই ensemble থেকে শুরু করব। ঠিক আছে, মানে আমরা জাস্ট এগুলো কোয়ালিটেটিভ আইডিয়া নিলাম উইথ এক্সাম্পলস। এরপর আমরা কি করব? পরের ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যালি এগুলোকে রিপ্রেজেন্ট করব, আর এখান থেকে ম্যাথমেটিক্যাল টুল ডেভেলপ করব, যেখানে আমরা দেখব যে ইন্টারনাল ডেকোরেশন থেকে কি করে আমরা এক্সটার্নাল বা ম্যাক্রোস্কোপিক ডিনামিক্সটাকে অ্যাক্সেস করতে পারি। মানে বেসিক্যালি উই হ্যাভ টু ফাইন্ড or we have to determine the thermodynamics from the statistics। সেটাই হচ্ছে তোমাদের মেইন টাস্ক, তোমাদের যেটা পড়তে হয়, থার্মোডিনামিক্স ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্স। ওকে, তো আজকে এই অবধি থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে।